আমরা যখন একটা ডেস্কটপ কম্পিউটার কিনতে যাই বা একটা ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে যাই, আমাদের কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করে আমাদের চয়েস অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে, বাজেট অনুযায়ী সিলেক্ট করে তারপরে সেটাকে আমাদের বিল্ড করতে হয়। এবং আমরা অনেকে একেবারে বিল্ড করে ফেলি যে আমাদের কম্পোনেন্টের ম্যাক্সিমাম যে আপগ্রেডেশন সেটা সহই বিল্ড করে ফেলি, মানে ম্যাক্সিমাম আপগ্রেডেড বিল্ডই করি। আবার অনেক সময় আমরা পরবর্তীতে আপগ্রেডেশনের অপশান রাখি। হয়তো অনেকে গ্রাফিক্স কার্ড ইউজ করি না, পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করি। হয়তো একটা লো এন্ডের প্রসেসর আপাতত কিনে চালাই, পরে ওই মাদারবোর্ডে স্যুট করে এরকম একটা হাই এন্ডের প্রসেসর অ্যাড করি। র্যাম হয়তো প্রথমে কম নেই, পরে হয়তো বাড়িয়ে নেই। বিভিন্ন ধরনের আপগ্রেডের অপশান রেখে আমরা কম্পোনেন্ট সিলেক্ট করি। অথবা অনেক সময় হয় যে বাজেট যদি হাতে থাকে তো একেবারেই পিসি বিল্ড করে ফেলবো, এখানে কোনো আপগ্রেডেশন না, পরে যখন চেঞ্জ করব পুরো পিসি চেঞ্জ করে ফেলবো। সো আজকের যে ভিডিওটা, এইটা বেসিক্যালি বিগিনারদের জন্য। এখানে অ্যাডভান্স ইউজারদের কোনো কিছু নাই। অ্যাডভান্স খুব হাই বাজেট পকেটে নিয়ে ঘুরতেছেন এরকম কারোর জন্য এই ভিডিওটা না। ভেরি বেসিক, যতটুকু না হলেই নয়, যতটুকু না হলে কম্পিউটার চলবে না, আমি কম্পিউটার ইউজ করতে পারবো না, ঠিক ততটুকু নিয়ে এই কথা বলবো। এবং এটা ডেফিনেটলি ফর বিগিনার্স, যারা প্রথম পিসি বিল্ড করবেন মোটামুটি তাদের জন্যই, এবং যাদের বাজেট কম তাদের জন্যই। আমার সামনে কিছু কম্পোনেন্ট আছে, এটা জাস্ট রাখা এবং কথা বলার সুবিধার্থে আমি এই জিনিসগুলো সামনে রেখেছি। দরকার যদি হয় আপনার প্রোডাক্টিভিটির কাজে, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এই ধরনের কাজের জন্য, তাহলে আপনার কনফিগারেশন একরকম হবে। আর আপনি যদি অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি এই টাইপের কাজের জন্য হয়, সেটার কনফিগারেশন ডেফিনেটলি এই প্রোডাক্টিভিটি বা আপনার গ্রাফিক্স ডিজাইন বা এই ধরনের ভারী কনফিগারেশনের চেয়ে কম হলেও চলবে, অনেক কম হলেও চলবে। এখন আপনার কাজ বুঝে হচ্ছে আপনার কম্পোনেন্ট, আপনি কী কাজ করবেন সেটা আপনার বুঝতে হবে। এখন আপনার বুঝতে হবে আপনার বাজেট কত। সো আমরা কম্পোনেন্ট সিলেকশনের জন্য একটা কম্পিউটার কি হলে চলে, একটা কম্পিউটারের জন্য একটা মাদারবোর্ড লাগে, একটা প্রসেসর লাগে, একটা র্যাম লাগে, একটা স্টোরেজ ডিভাইস লাগে। এটা NVMe SSD হতে পারে, SATA SSD হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, অথবা আপনি এমনকি পেন ড্রাইভ দিয়েও কিন্তু আপনি উইন্ডোজ বুট করে ঠেকার কাজ চালাতে পারবেন, কাজ করা যায়, ঠিক আছে। এবং এই সমস্ত জিনিসগুলোকে ইলেকট্রিসিটি দিতে হবে না, পাওয়ার দিতে হবে না, সেজন্য আপনার একটা লাগবে PSU, পাওয়ার সাপ্লাই ইউনিট। আর কেসিং লাগবে। কেসিং কি আসলে লাগবে? হ্যাঁ, কেসিং লাগবে, কারণ কেসিংটা এই যে খুচরা জিনিসগুলো আছে, এগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করে এবং এটাকে প্রোটেক্টেড রাখে, বাইরের পরিবেশের থেকে প্রোটেক্টেড রাখে। আপনি ওপেন অবস্থায় ওটা ইউজ করতে পারেন, টেবিলের উপরে লেআউট করে, ককশিটের উপরে রেখে, ব্যাগের মধ্যে রেখে বহুতভাবে ইউজ করা যায়। এতে যে আপনার কম্পিউটার চলবে না বা খারাপ চলবে তা না, পারফরমেন্স ডাউন হবে তা না। ওপেন থাকার পরে ফলে এমনও হতে পারে আপনার কেসিংয়ে যদি পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে, হয়তো ওপেন থাকলে আপনার পারফরমেন্স, আপনার প্রসেসরের টেম্পারেচার আরও ভালোও হতে পারে পারফরমেন্সের বিচারে। বাট এটা কোনোভাবেই রিকমেন্ডেড না যে আপনি কেসিং ছাড়া ব্যবহার করবেন, কারণ এটার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থেকে যায়, আপনার কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেসিংটা আমাদের কম্পোনেন্টগুলোকে সুরক্ষিত রাখে এবং এক জায়গায় সংঘবদ্ধ রাখে, এলোপাতারি অবস্থায় থাকতে দেয় না আর কি। সো ফার্স্ট যে কম্পোনেন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা কি হতে পারে? র্যাম? স্টোরেজ? সেটাও না। তাহলে কি? প্রসেসর নাকি মাদারবোর্ড? আমি যখন কম্পিউটার কিনতে যাব, আমি কি প্রথমে মাদারবোর্ড
ধরে ধরে আমার বাকি কম্পোনেন্টগুলো সিলেক্ট করব, নাকি প্রসেসরটা আগে সিলেক্ট করব এবং প্রসেসরের উপরে বেস করে বাকি কম্পোনেন্টগুলো আমি সিলেক্ট করব? আপনি মাদারবোর্ড ধরেও করতে পারেন বা প্রসেসর ধরেও করতে পারেন, বাট ইট ইজ বেটার যদি আপনি প্রসেসর ধরে করেন। আপনি ফার্স্টে সিলেক্ট করবেন যে আপনি কি কি কাজ করবেন। আপনি ভিডিও এডিটিংয়ের কাজ যদি করেন বা ভিডিও ইন্টেন্সিভ কাজ, গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ যদি করেন, গেমস খেলেন বা এরকম কিছু, তাহলে আপনার গ্রাফিক্স ইউনিটটা ভালো হবে এরকম একটা প্রসেসর প্রয়োজন বা এপিইউ প্রয়োজন, যেটার ভেতরে বিল্ট ইন গ্রাফিক্স যেটা আছে সেটা মোটামুটি ভালো। আপনি আলাদাভাবে গ্রাফিক্স কার্ড, অনেক দামি 3-4 লাখ টাকার গ্রাফিক্স কার্ড কিনেও পিসিআই স্লটে ইনস্টল করে ইউজ করতে পারেন, বাট আমি তো ভিডিওর শুরুতেই বলেছি এটা একটা বিগিনারদের কম্পোনেন্ট সিলেকশন গাইড অথবা ভিডিও। এখানে যারা গ্রাফিক্স কার্ড ইউজ করবে তারা ডেফিনেটলি অ্যাডভান্স ইউজার, তাদের জন্য এই ভিডিওটা মূলত না। সো আপনাকে এমন একটা প্রসেসর সিলেক্ট করতে হবে যেটার ভেতরে বিল্ট ইন গ্রাফিক্সটা ভালো। সেটা আপনার 5600G হতে পারে, অথবা 3400G হতে পারে, 5700G হতে পারে। ঠিক আছে, কয়টা কোর, কয়টা থ্রেড, এগুলো বুঝে আপনি আপনার কম্পোনেন্টটা সিলেক্ট করবেন। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে প্রসেসর। আপনার যদি মোটামুটি টাইপের ভিডিও এডিটিং, বা আপনি ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন টুকটাক, মানে খুব বেশি ভারী না, টুকটাক কাজকর্ম করেন, গেমস টেমস হালকা পাতলা খেলেন, সেক্ষেত্রে 3400G যেমন একটা 4 কোর প্রসেসর, অথবা ইন্টেল প্ল্যাটফর্মেও আছে কোর i5 10 জেনারেশনের বা 11-12 জেনারেশন বা যেই জেনারেশনের হোক, 4 কোর, কোয়াড কোর, 4টা কোর সম্পন্ন যে প্রসেসর আছে, এ দিয়ে আপনার মোটামুটি কাজ চলে যাবে। আর যদি আপনি বেটার পারফরমেন্স চান, ডেফিনেটলি যেমন 5700G, 5700G বা কোর i7-এর যে অক্টাকোর প্রসেসরগুলো, যেই প্রসেসরগুলোতে 8টা কোর, এরকম একটা প্রসেসর আপনি সিলেক্ট করতে পারেন। এখন এই প্রসেসর যখন আপনার সিলেক্ট হয়ে যাবে, এই যে আপনার প্রসেসর আপনি হাতে পেয়ে গেলেন, প্রসেসর আপনার সিলেক্ট হয়ে গেছে, তখন এইটা কিন্তু আপনার বেস লাইন। এই বেস লাইনটা ধরে আপনি মাদারবোর্ড, র্যাম, বাকি সব ইউনিটগুলো কিনবেন বা সিলেক্ট করবেন। প্রসেসরের উপরে নির্ভর করে এই প্রসেসরটা কোন মাদারবোর্ডে সেট হবে। আবার আপনাকে বুঝতে হবে যে এই প্রসেসরটা যদি আপনি ওভারক্লক করতে চান, সেক্ষেত্রে মাদারবোর্ডটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের মাদারবোর্ড হতে হবে। এইটাই হচ্ছে বিষয়, যে আপনার প্রসেসরটাকে বেস ধরে, যেমন আপনি যদি 5600G এই প্রসেসরটা ইউজ করেন, বাংলাদেশের জাতীয় প্রসেসর এখন পর্যন্ত, এই প্রসেসরটা আপনি কিন্তু A520 বোর্ডেও ইউজ করতে পারেন, যেখানে আপনি ওভারক্লকিং করতে পারবেন না। আবার একটু অ্যাডভান্স লেভেলের B450 বোর্ডেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে B450-তে যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি ওভারক্লকিংটা পরে করতে পারবেন। এটা আপনার যদি চিন্তা হয় যে না, ওই ধরনের কিছুতে আমি যাব না, আমি যেটা দেওয়া আছে ওই অবস্থাতেই প্রসেসরটা ইউজ করব, সেক্ষেত্রে আপনি A520 বোর্ডে চলে যেতে পারেন। ঠিক আছে, মানে প্রসেসর আপনি প্রসেসর তো আপনার সিলেক্ট হয়ে গেল আপনার কাজ অনুযায়ী। এখন প্রসেসর অনুযায়ী সিলেক্ট হবে আপনার মাদারবোর্ড, যে এই প্রসেসরটা কোন কোন মাদারবোর্ডে বসে, সেট হয় এবং কাজ করে, এই মাদারবোর্ডে কাজ করে, এর মধ্যে কোনটার দাম কত, ওটাকে আমার আদৌ প্রয়োজন আছে কিনা অত দামিটা, যদি না থাকে তাহলে কম দামিটা হলে এটাকে আবার আমি লং টাইম ব্যবহার করতে পারবো, ব্র্যান্ড কি, এটার কোয়ালিটি কি, এই দেখে আপনার মাদারবোর্ডটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মাদারবোর্ডে আবার 4টা র্যামের স্লট থাকে, 2টা র্যামের স্লট থাকে। AMDর সিস্টেমগুলোর জন্য ডুয়াল চ্যানেল ইজ এ মাস্ট, ভালো।
ডুয়াল চ্যানেল, আপনি 2টা র্যাম স্লটের মাদারবোর্ডও ইউজ করতে পারেন, 4টা র্যাম স্লটের মাদারবোর্ডও ইউজ করতে পারেন, বাট 2টা র্যাম স্লটের মাদারবোর্ড মিনিমাম লাগবে আপনার। আর সাধারণত র্যাম স্লট মানে সিঙ্গেল র্যাম স্লটের মাদারবোর্ড সাধারণত হয় না, পাওয়া যায় না আমাদের মার্কেটে। এখন প্রসেসরের সাথে মাদারবোর্ড তো হলো, প্রসেসরের যে কুলিং ফ্যান এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনার যদি অক্টাকোর প্রসেসর হয় 5700G, আপনার কুলিংটা কিন্তু খুব ভালো লাগবে। 5600G হলেও স্টক কুলিং, AMDর যে স্টক কুলারটা দেওয়া থাকে ওই স্টক কুলারটা ব্যবহার না করে একটা আফটার মার্কেট ভালো কুলার ব্যবহার করাটাই বেটার। যেটা একটা 6 কোরের প্রসেসর, 12টা থ্রেড, আর 5700G হচ্ছে 8 কোরের প্রসেসর, 16টা থ্রেড। এই প্রসেসরগুলোর জন্য ডেফিনেটলি কুলিং সিস্টেমটা ভালো দরকার, তাহলে প্রসেসরের পারফরমেন্সটা ভালো হয়, লম্বা সময় প্রসেসরটা ভালো থাকে এবং খুব ভালো পারফরমেন্স দেয়। আপনার প্রসেসর হলো, কুলিং সিস্টেম হলো, মাদারবোর্ডও হলো, এখন লাগবে আপনার র্যামটাও কিন্তু আপনার প্রসেসরের উপরে। কীভাবে প্রসেসরের উপরে? র্যাম আপনি ধরেন অনেক বেশি বাস স্পিডের একটা র্যাম কিনে ফেলেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার এই প্রসেসর অত বাস স্পিডের র্যাম কি সাপোর্ট করে কি না সেটা কিন্তু দেখতে হবে। সব প্রসেসর কিন্তু আপনি যেই ধরেন আপনি একটা প্রসেসর কিনলেন যেটাতে 3200 মেগাহার্টজ পর্যন্তই সাপোর্ট করে র্যাম। এখন আপনি র্যাম কিনলেন 3200 মেগাহার্টজের চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন র্যাম কিনলেন, তাহলে বাড়তি যেটা আপনার প্রসেসর কিন্তু 3200 পর্যন্তই নিতে পারবে, এর পরে বাড়তি যেটা সেটা কিন্তু ওয়াস্টেজ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর কাজে লাগলো না। তাহলে আপনার ওই র্যামটা কিনে কোনো লাভ নাই, আপনি কোনো ফায়দা পাচ্ছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মাদারবোর্ডে র্যাম সাপোর্ট করে ধরেন 128 গিগাবাইট পর্যন্ত। তো আপনি চিন্তা করলেন যে আমার 128 গিগাবাইট পর্যন্ত র্যাম সাপোর্ট করে, আমি 64 দুইটা মিলে 128 র্যাম লাগিয়ে ফেললাম। বাট আপনি কম্পিউটার ব্যবহার করতে গিয়ে দেখলেন যে আপনার নর্মাল কাজকর্মে আপনার প্রসেসর ইউজ হচ্ছে 70% এবং আপনার ওই 128 জিবি র্যামের মধ্যে র্যাম ইউজ হচ্ছে 5%। এই যে আননেসেসারি ব্যাপারটা, মানে আপনার প্রসেসর ইউজ হচ্ছে 70% আর আপনার র্যাম ইউজ হচ্ছে 5% বা 10%, এইটা সামঞ্জস্যপূর্ণ না। আপনি এখানে 32 জিবি র্যাম যদি লাগাতেন 16 তাহলে হয়তো দেখা যেত আপনার প্রসেসরও 70% ইউজ হচ্ছে, র্যামও 50% 60% ইউজ হচ্ছে বা 70% ইউজ হচ্ছে, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? আপনার মাদারবোর্ডে মানে স্লট আছে এবং ক্যাপাসিটি আছে দেখে আপনি যে ম্যাক্সিমাম লাগিয়ে ফেলবেন এটার কোনো প্রয়োজন নেই। সো আপনি আপনার প্রয়োজন এবং কম্পোনেন্টের প্রয়োজন অনুযায়ী র্যাম কিনবেন। র্যামের বাস স্পিড মেগাহার্টজ সেটা প্রসেসরের সাথে, এবং আপনাকে দেখতে হবে এই মাদারবোর্ডটা কি সেই বাস স্পিড সাপোর্ট করে কি না। সো এক্সট্রা কিনে লাভ নাই। আবার আপনি যদি আপনার মাদারবোর্ড সাপোর্ট করে, প্রসেসর সাপোর্ট করে, সেটার তুলনায় অনেক কম মেগাহার্টজের বা বাস স্পিডের র্যাম কিনেন, সেটাও আপনার কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই গেল র্যাম। এখন বাকি থাকে কি? মাদারবোর্ড হলো, প্রসেসর হলো, র্যাম হলো, কুলিং ফ্যান হলো, এতে কি কম্পিউটার চলবে? না, চলবে না। স্টোরেজ লাগবে। স্টোরেজের ক্ষেত্রে হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারেন, বাট বুটেবল ডিভাইস হিসেবে না। আপনার জিনিসপত্র রাখার জন্য, আপনার স্টোরেজের জন্য আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। একটা হার্ড ডিস্ক নিয়ে ফেলতে পারেন যেটা ভেতরে আপনি আপনার ছবি, গান, মুভি এগুলো রাখবেন, বাট এটা নেসেসারি না কম্পিউটার চলার জন্য। কম্পিউটার ভালোভাবে রান করার জন্য আপনার নেসেসারি হচ্ছে এসএসডি। এটা একটা SATA SSD, আপনারা NVMe SSDও কিনতে পারেন। এখনকার সকল মাদারবোর্ডে NVMe স্লট থাকে, দেখে কিনবেন। NVMe স্লট সম্পন্ন যে মাদারবোর্ডগুলো আছে ওটা যদি কিনেন, ওখানে আপনি NVMe
এসএসডি ইউজ করতে পারবেন, কারণ এনভিএমই এসএসডিটা হচ্ছে একটা র্যামেরও অর্ধেক সাইজের মতো এবং স্পিড অনেক বেশি। সুতরাং কেন আপনারা এই SATA এসএসডি বা হার্ড ডিস্ক তো প্রশ্নই ওঠে না, হার্ড ডিস্ক অবসলিট হয়ে গেছে অলরেডি। সো SATA এসএসডি হয় একটা SATA এসএসডি কিনবেন, বাজেট যদি খুব বেশি টাইট থাকে SATA পোর্টে লাগিয়ে নেবেন, আদারওয়াইজ বেস্ট হচ্ছে এনভিএমই এসএসডি ইউজ করা। সো সেটার জন্য 128 অথবা 120 গিগাবাইট এসএসডি আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ইট ইজ অলওয়েজ রিকমেন্ডেড যে 256 নিচে এসএসডি কিনবেন না। কারণ হচ্ছে এখনকার অপারেটিং সিস্টেম রাখার পরেও কিছু গেমস, সফটওয়্যার এটা সেটা ইনস্টল করলে জায়গা অনেক ইউজ হয়ে যায়। আর সি ড্রাইভে আপনার যদি ফাঁকা জায়গা না থাকে, অপারেটিং সিস্টেম কিন্তু ভালো রান করবে না, সিস্টেম ভালো রান করবে না, অ্যাপসগুলো ল্যাগ করবে। সো 256 জিবি একটা এনভিএমই এসএসডি অবশ্যই প্রয়োজন, এর নিচে না কেনাটাই বেটার। 120 জিবি বা 128 জিবি কিনলে যে সিস্টেম চলবে না তা না। আমি ফার্স্টেই বলেছি যতটুকু না হলেই না, বিগিনারদের জন্য একটা গাইড, সেই হিসেবে আপনি কিনতে পারেন। বাট ইটস অলওয়েজ বেটার যে আপনি 256 জিবি একটা এনভিএমই এসএসডি কিনবেন। ব্যাস হয়ে গেল আপনার সকল কম্পোনেন্ট কি হয়ে গেল? না, আপনার মাদারবোর্ডে যা যা বসবে দেখেন কত সুবিধা। আগে আমাদের SATA কেবল ইউজ করতে হতো, এটা ইউজ করতে হতো, ওটা ইউজ করতে হতো, তার মার অনেক বেশি থাকতো। এখন কিন্তু তা না, এই মাদারবোর্ড, এর ভেতরে প্রসেসর, উপরে ফ্যান, এখানে র্যাম, এনভিএমই স্লট এই মাদারবোর্ডে নাই। যেইটা আপনারা কিনবেন সেটা তো অবশ্যই থাকবে। এনভিএমই স্লটে এনভিএমই এসএসডি লেগে গেল, এই যে টোটাল জিনিসটা কিন্তু এর মধ্যেই শেষ, এর বাইরে আর অন্য কিছু নাই। ঠিক আছে? সো এখন জিনিসগুলো অনেক স্মার্ট, সুন্দর তো হয়ে গেল। এখন এই জিনিসগুলোকে পাওয়ার দেওয়ার জন্য লাগবে পাওয়ার সাপ্লাই। আমি এখন পর্যন্ত যেই কম্পোনেন্টগুলোর কথা বললাম, এই কম্পোনেন্টগুলোকে সুন্দরভাবে রান করার জন্য একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই যথেষ্ট। বাট সেটা অরিজিনাল 200 ওয়াট হতে হবে। যেমন ভ্যালুটপের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে, পিসি পাওয়ারের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। এগুলো বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে যথেষ্ট ভালো, সবচেয়ে কম বাজেটের মধ্যে এগুলোই ভালো। এর নিচে এই যে 1200-1500 টাকার যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ভ্যালুটপের বা পিসি পাওয়ারের, এর নিচে ওই 500-600 টাকার যে ছোট ফ্যানের পাওয়ার সাপ্লাইগুলো, এগুলো আপনারা ভুলেও নেবেন না। কারণ এগুলো হচ্ছে চলে না যে তা না, চলে, বাট এর কোনো গ্যারান্টি নেই। যখন সে নষ্ট হবে তখন সে কিন্তু মাদারবোর্ড, প্রসেসর, অন্য কম্পোনেন্ট সহ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওই জিনিস ইউজ করবেন না। মিনিমাম 200 ওয়াটের একটা ভ্যালুটপ অথবা পিসি পাওয়ার, বাংলাদেশি ব্র্যান্ড যেগুলো আছে ভালো, এদের একটা পাওয়ার সাপ্লাই আপনারা অবশ্যই ইউজ করবেন। ব্যাস, আপনার কিন্তু কম্পিউটার হয়ে গেল বলতে এই যে কম্পোনেন্টগুলা, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এসএসডি, এইগুলো দিয়ে কিন্তু আপনার কম্পিউটার চালু হয়ে যাচ্ছে। আপনি কম্পিউটার ব্যবহার করাটা সম্পূর্ণরূপে শুরু করে ফেলতে পারছেন। ঠিক আছে? এখন এই সমস্ত জিনিসকে একটা কেসিংয়ের ভেতরে ঢোকানো দরকার। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী একটা কেসিং নিতে পারেন, আপনার কম্পোনেন্ট বুঝে। আপনি ধরেন আপনার যা যা কম্পোনেন্ট আমি আলোচনা করলাম সব কিছু কিনতে আপনার খরচ হলো 25,000 টাকা বা 30,000 টাকা, আর আপনি একটা কেসিং কিনলেন যেটার দামই হচ্ছে 30,000 টাকা, তাহলে এটা খুব একটা হাস্যকর পিসি বিল্ড। ঠিক আছে? সো আপনার বাজেট এবং কম্পোনেন্ট শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী একটা ডিসেন্ট লুকিং, দেখতে সুন্দর হওয়া বা ডিসেন্ট লুকিং হওয়াটা কিন্তু আসলে খুব জরুরি। ওই ধরনের একটা পিসি কেসিং বা চেসিস আপনারা কিনে ফেলতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। কিভাবে আপনারা কিসের উপরে ভিত্তি করে একটা কম্পিউটার কেনার আগে আপনারা কি ভাববেন
এবং কিনতে গিয়ে কীভাবে কম্পোনেন্টগুলো সিলেক্ট করবেন, এটার জাস্ট একটা আলোচনামূলক ভিডিও বা গাইডলাইন যাই বলেন না কেন। আপনারা আপনাদের ফার্স্ট পিসি বিল্ড করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এইভাবে আপনারা, এটা জাস্ট একটা বেসিক গাইডলাইন। আমি কিন্তু এমন কিছু বলি নাই যে আপনি এই প্রসেসরটা কিনেন, এই প্রসেসরের জন্য এই মাদারবোর্ড, এই র্যাম, এই মানে স্পেসিফিক করে কিন্তু কোনো কিছু আলোচনা করি নাই। আমি একদম মোটা দাগে জিনিসগুলো জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আলোচনা করেছি এবং এটা হচ্ছে একটা গাইডলাইন যে হ্যাঁ, আমি যদি পিসি কিনতে যাই আমাকে আসলেই লাগবে কি না, লাগলে কী কাজের জন্য লাগবে এবং আমার কাজ বুঝে কম্পোনেন্টগুলো সিলেক্ট করার সময় আমি কী জিনিস মাথায় রাখবো, এই ধরনের একটা গাইডলাইন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি কাজে লাগে আপনাদের তাহলে লাইক দেবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।